হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, অ্যাজ ইউজুয়াল বৃত্তীয় গতি ক্লাস 11 WBCHSC বোর্ডের সেমিস্টার 1-এর পার্ট 1-এ আমরা বেশ কিছু জিনিস করে ফেলেছি। তো যারা পার্ট 2 দেখবি তারা আগে পার্ট 1 দেখে চলে যায়। পার্ট 1 দেখে এলে তবে পার্ট 2 তুই বুঝতে তোর সুবিধে হবে। তো পার্ট 1-এ আমরা বেসিক্যালি যে জিনিসগুলো পড়েছি সেটা হচ্ছে রৈখিক গতি, কৌণিক গতি এবং সেই রিলেটেড যে ধারণাগুলো সেইগুলো আমরা দিয়েছি। এবং সেইখান থেকে আমরা রৈখিক গতির যে জিনিসগুলো ছিল সেগুলো দেখেছি, কৌণিক গতির ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো ছিল সেইগুলো দেখেছি। আজকে আমরা পার্ট 2-এ পড়ব যে রৈখিক গতিতে বা এই যে বৃত্তীয় গতিতে অভিকেন্দ্র বল কি, অভিকেন্দ্র ত্বরণ কি এবং স্পর্শকীয় ত্বরণ কি, এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে বৃত্তাকার অনুভূমিক পথে ঘুরলে কি হয়, ব্যাংকিং, এই জিনিসগুলো আমরা দেখব। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। প্রথম পার্টে আমরা কি পড়েছি? বৃত্তীয় গতির রৈখিক বেগ, কৌণিক বেগ, রৈখিক সরণ, কৌণিক সরণ, রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, মানে এইসব রিলেটেড জিনিস, তাদের মধ্যে সম্পর্ক, এগুলো শিখে গেছি। ঘড়ির কাঁটা কি করে? বৃত্তীয় গতি করে। সেইখানে তাদের মধ্যে ঘন্টার কাঁটার কৌণিক বেগ, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ, এইগুলো আমরা জেনে নিয়েছি। আর কি জেনেছি? রৈখিক বেগের জন্য মানে রৈখিক গতিতে সুষম ত্বরণ নিয়ে যখন গতিশীল হয় বস্তু, তখন যে গতিশীলতার ইকুয়েশনগুলো, গতির সমীকরণগুলো, সেগুলো পড়েছিলাম। কৌণিক গতির ক্ষেত্রেও তাই হয়। আলফা কি ছিল? কৌণিক ত্বরণ। যদি সেটা কৌণিক ত্বরণটা সুষম হয় তাহলে আমাদের ক্ষেত্রে সেই চারটে ফর্মুলা আমরা দেখেছি। আজকে পড়বো অভিকেন্দ্র ত্বরণ। আচ্ছা, এই অভিকেন্দ্র যে ত্বরণের কথাটা স্যার এটা বলছেন, এটা কি ধরনের ত্বরণ, রৈখিক না কৌণিক? প্রথম মানে এটা খুব ভাইটাল জিনিস। বস্তু গোল গোল করে ঘুরলো মানে দু রকম ভাবে ঘুরতে পারে, আমি আসবো। আমরা সব রৈখিক গতি নিয়ে কথা বলবো। কি এই যে অভিকেন্দ্র ত্বরণ, এটা রৈখিক ত্বরণ। কি রৈখিক ত্বরণ? কৌণিক ত্বরণ একটাই, ইউনিক, দ্যাট ইজ ইউনিক। সেটা কি না? আলফা। আজকে যে অভিকেন্দ্র ত্বরণ পড়বো সেটা কি? রৈখিক ত্বরণ। কি রৈখিক ত্বরণ? তো স্যার এর ধারণা এলো কোথা দিয়ে? ধারণা এলো, মনে কর একটা বস্তু গোল গোল করে ঘুরছে, মনে কর একটা বস্তু গোল গোল করে এরকম ভাবে ঘুরছে, বৃত্তীয় গতি সম্পন্ন করছে, এরকম গোল 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 করে ঘুরছে। বি বিন্দুতে গেছে। কোথায় গেছে? বি বিন্দুতে। সামান্য থিটা কোণে গেছে, থিটা ইজ ভেরি ভেরি স্মল। তার আগে আরেকটু মজা নেওয়ার জন্য এইখানে চলে আসে। ত্বরণ জিনিসটা কি? মানে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ অবভিয়াসলি রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ স্যার, রৈখিক ত্বরণ কি কারণে ঘটে? যেমন ধর, অয়ন হঠাৎ করে খারাপ হয়ে গেল, কিছুটা একটা কারণ আছে। রাহুল হঠাৎ করে ছেঁচড়া হয়ে গেল, কিছুটা একটা কারণ আছে। কি কারণ? রৈখিক ত্বরণের কারণ কি? কি কারণে রৈখিক ত্বরণ হয়? ত্বরণ কি কারণে হয়? স্যার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন। রৈখিক ত্বরণ কি ভেক্টর রাশি? তাহলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন যদি হয় তবেই হবে, তাই তো? বেগের পরিবর্তন, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে কি হবে? ত্বরণ তৈরি হবে। ইয়েস স্যার। এখন বেগের পরিবর্তন দুটো কারণে হতে পারে। একটা কি? বেগের মান পরিবর্তন, আর একটা কি? বেগের দিক পরিবর্তন। দুটো কারণে হতে পারে। বেগের পরিবর্তন দুটো কারণে হতে পারে। বেগ কি? ভেক্টর রাশি, এর মান আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিক আছে। তাহলে যদি বেগের মান পরিবর্তন হয় তাহলে কি হবে? বেগ পরিবর্তন হবে, অ্যাজ এ রেজাল্ট ত্বরণ তৈরি হবে। আবার কি? বেগের যদি শুধু দিকটা পরিবর্তন হয়, মানে মান পরিবর্তন হচ্ছে না, তখন কি হবে? তখনও বেগ পরিবর্তন হবে এবং তার ফলেও ত্বরণ সৃষ্টি হবে। চলো, তাহলে বেগের দুটো পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে বেগের মান পরিবর্তন, বেগের মান পরিবর্তন, আর একটা কি? বেগের বেগের দিক পরিবর্তন। বেগের দিক পরিবর্তন, দিক বা অভিমুখ পরিবর্তন, আমরা চলিত ভাষায় লিখলুম দিক পরিবর্তন। বেশ স্যার। এখন বেগের দিক পরিবর্তন হলে যে ত্বরণ হয় তাকে বলবো অভিকেন্দ্র ত্বরণ। কি বলবো? অভিকেন্দ্র ত্বরণ। দিস ইজ নোন অ্যাজ
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, আমি অ্যাক্সিলারেশনটা পুরো লিখছি নি, শর্ট টার্ম লিখে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ ডিনোটেড অ্যাজ এসি সেন্ট্রিপিটাল, রৈখিক তরঙ্গে তো এ দিয়ে লিখতাম, সো ইট ইজ ডিনোটেড অ্যাজ এসি, ইটস আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আর বেগের মান পরিবর্তনের জন্য যে ত্বরণ হয় তাকে বলে স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, কি বলে? ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, অ্যান্ড দিস ইজ ডিনোটেড অ্যাজ এটি। ওকে স্যার, বুঝতে পারলুম ব্যাপারটা কি, ভেবে মানে ভালো করে এক্সপ্লেন করে বলুন। এবার পিছন দিকে চলে আসে, এই বস্তুটা এইখান থেকে এইখানে যাচ্ছে, খুব সামান্য কোণ থিটা, থিটা কি? খুব ক্ষুদ্র কোণ, থিটা খুব ক্ষুদ্র, ভেরি স্মল, খুব ক্ষুদ্র। এখন বস্তুটা যখন ঘুরছে এইখান থেকেই তৈরি হয় যে সমবেগ নিয়ে যাচ্ছে, মানে সমবেগ বলতে সমদ্রুতি নিয়ে যাচ্ছে, মানে বেগের মানটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সমদ্রুতি বলতে পারি। আবার এরকম হতে পারে সমদ্রুতি নয়, দ্রুতিটার মানটা চেঞ্জ হচ্ছে, বেগের মানটা চেঞ্জ হচ্ছে অল টাইম, দুটো হয়। যদি বেগের মান পরিবর্তন না হয়, মানে সমদ্রুতিতে ঘুরলে তাকে কি বলবো? সমবৃত্তীয় গতি বা সুষমবৃত্তীয় গতি, মানে দ্রুতিটা চেঞ্জ হচ্ছে না, 5 মিটার পার সেকেন্ড, 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 এটা কি? সমবৃত্তীয় গতি, মানে সমদ্রুতি। সমদ্রুতিতে যখন ঘোরে গোল গোল করে তখন তাকে কি বলবো? সমবৃত্তীয় গতি। অ্যান্ড দ্যাট ইজ ইনক্লুডেড ইন ইয়োর সিলেবাস, তোর সিলেবাসে ওটাই আছে। অসমবৃত্তীয় গতি কি? এই দুটিটা 5, 6, 9, 11, 7, 8, 10 চেঞ্জ হচ্ছে, কমা বাড়া হবে, সেটাকে বলবো অসমবৃত্তীয় গতি। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে আমাদের সিলেবাস অনুযায়ী সমদ্রুতি নিয়েই আছে। আমি দেখাবো অসমদ্রুতি হলে কিরকম হয়। ভাব, এই বস্তুটা সমদ্রুতিতে, মানে যা স্পিড থাকবে সব জায়গায় সেম স্পিডের, স্পিড বলেছি আমি কিন্তু বেগ বলিনি। বেগ বলা মানেই ভেক্টর, তার মান দিক আছে, আমি দ্রুতি বলেছি, স্পিড। একই স্পিড নিয়ে ঘুরছে, সামান্য থিটা কোণে এ থেকে বিতে গেছে, তাহলে এখন ভি কোন দিকে ছিল? এইদিকে, মনে কর বস্তুটা ওইদিকে যাচ্ছে, তাহলে এইখানে গিয়ে ভি কোন দিকে হয়ে যাবে? এইদিকে। তাহলে আমায় তুই বল এই জায়গায় ভি কোন দিকে হবে? এই জায়গায় যখন আসবে ভি এই দিকে, তারপর 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 এই দিকে, মানে আমি বিভিন্ন পয়েন্টে একে দেখাতে চাইনি। তার মানে স্যার স্পর্শক বরাবর কাজ করে, বেগটা কোন দিকে? স্পর্শক বরাবর। এই যে বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে স্যার। ও বাবা, এ তো চরকির মতন হচ্ছে গো স্যার। হ্যাঁ, বৃত্তটা কিন্তু এরকম নয়, বৃত্তটা এরকম, তোকে আমি অনুভূমিক এখন পড়াচ্ছি, আমি উল্লম্ব পড়াইনি, মানে বৃত্তটা এরকম। ও স্যার চরকির মতন নয়, চরকিতে আগুনের ফুলকিগুলো এখন সোজা বেরোয় নয়, স্পিড। তার মানে এ যদি সমদ্রুতিতেও ঘোরে, each and every time the direction of velocity is changing. ও যদি সমদ্রুতিতেও ঘোরে, ওর বেগের দিকটা পরিবর্তন হচ্ছে না হয়নি? দিক চেঞ্জ হয়ে যাচ্ছে সব সময়। আমি বলছি ভি ভি করেই ঘুরছে, এই ভি 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 ভি। velocity, the value of velocity is not changing, but the direction is changing all time. তার মানে স্যার একটা বস্তু গোল গোল করে ঘোরা মানে কি? তার অভিকেন্দ্র ত্বরণ হবেই, এটা দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে না। তার মানে সুষম বৃত্তীয় গতি হোক বা অসম বৃত্তীয় গতি হোক, অভিকেন্দ্র ত্বরণ হবেই। অভিকেন্দ্র ত্বরণ কার জন্য হয়? বেগের দিক পরিবর্তনের জন্য। এবার বেগের মান পরিবর্তন হচ্ছে না, তবুও দিক পরিবর্তন হচ্ছে, মান চেঞ্জ হলেও তো দিক পরিবর্তন হবে। তার মানে অভিকেন্দ্র ত্বরণ সুষমবৃত্তীয় গতিতেও হয়, অসমবৃত্তীয় গতিতেও হয়, কিন্তু স্পর্শকীয় ত্বরণ কখন হবে?
যখন অসমবৃত্তীয় গতি হবে, বেগের মান পরিবর্তন হতে হবে। তাহলে অসমবৃত্তীয় গতি না হলে কোনোদিন ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন হবে না, হবে? মানটা তো চেঞ্জ হতে হবে। কিন্তু সে অসময় হোক আর সুসময় হোক, বৃত্তীয় গতি হওয়া মানেই কি হবে? অভিকেন্দ্র ত্বরণ হবে। সেই অভিকেন্দ্র ত্বরণের ধারণা মানে আমি এখান থেকে অভিকেন্দ্র ত্বরণের মানটা বার করব, মানটা বার করব। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা স্যার, এইখান থেকে এইখানে গেলে এইটা যদি থিটা হয়, আমায় বল আমি এইখানে এই জায়গায় অ্যাক্সিস বানাতে পারবো? ইয়েস স্যার। আমি এখানে অ্যাক্সিস বানাতে পারবো না পারবো না? হ্যাঁ স্যার, অ্যাক্সিস বানাবো। তার আগে বিটা এইখানটা মুছে নিয়ে বিটা এইখানটা লিখে দে, দিস ইজ বি পয়েন্ট। তাহলে এইটা যদি থিটা হয়, এইটা কত? থিটা হবে। এইটা কত হবে? 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। স্যার এটাও তাহলে থিটা হবে, হবে না? এইটা থিটা হলে একান্তর কোণ থিটা, তাহলে এইটা 90 মাইনাস থিটা, এইটা আবার গোটাটা 90, তার মানে তো এইটা কি হবে? থিটা। তাহলে বেগের দুটো কম্পোনেন্ট হবে এই পজিশনে গিয়ে, বেগের দুটো উপাংশ হবে। একটা কি? একটা কি? একটা হচ্ছে এইদিকে ভি কস থিটা আর এইদিকে ভি সাইন থিটা। ইয়েস স্যার, দিস ইজ ভি সাইন থিটা অ্যান্ড দিস ইজ ভি কস থিটা। তুই চাইলে এই অ্যাঙ্গেলটা দিয়েও বার করতে পারতিস, কস 90, কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা হয়ে যেত, এটা সাইন থিটা হয়ে যেত, কস থিটা হয়ে যেত। তো স্যার এইভাবে এই পজিশনে গিয়ে বেগের দুটো কম্পোনেন্ট হয়েছে এইখানে। দেখ এটা এক্স অ্যাক্সিস আর এটা কি? ওয়াই অ্যাক্সিস। এইখানেও ছিল এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কত ছিল? 0। ইনিশিয়ালি প্রাথমিকভাবে এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত ছিল আমায় বল? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ভি ছিল। ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত ছিল? 0। ওয়াই অক্ষ বরাবর বেগই ছিল না। তাহলে এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ কত হলো? এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ, অন্তিম বেগ স্যার ভি কস থিটা হয়েছে, তাই তো গো? হ্যাঁ, সিন্স থিটা ইজ ভেরি স্মল, কস থিটা কি হয়ে যায়? 1 হয়ে যায়, 1। থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা কি হয়ে যায়? থিটার সমান। কস থিটা এগুলো কি হয়ে যায়? 1 হয়ে যায়, 1। তার মানে দিস ইজ নিয়ারলি অ্যাবাউট ভি। ম্যাথামেটিক্স অনুযায়ী এরা আমি লিখতে পারবো। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর অন্তিম বেগ কত হবে স্যার? দ্যাট ইজ ভি সাইন থিটা। সিন্স থিটা ইজ ভেরি স্মল, ভি সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ ভি থিটা। তার মানে দেখ এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয়েছে না স্যার। সো নো ত্বরণ। বেগের পরিবর্তন হয়েছে এক্স অক্ষ বরাবর, ভি ছিল আবার ভি হয়েছে, তার মানে এক্স অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন নেই, ত্বরণ হবে? হবে না। সেই জন্যই তো আমি বলেছিলাম সুসমবৃত্তীয় গতি একই বেগ নিয়ে চলছিল। যদি পরিবর্তন হতো তাহলে সেটা কি হয়ে যেত? অসমবৃত্তীয় গতি। তখনই উৎপন্ন হতো কি? স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ তাহলে কোন দিকে কাজ করে? বেগের মান যেদিকে পরিবর্তিত হয় সেই দিকে। তার মানে স্যার আমি বলতে পারবো স্পর্শকীয় ত্বরণ কোন দিকে ক্রিয়া করে? বেগের দিকে, বেগের দিকে। বেশ স্যার, এখানে ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা হয়েছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগ পরিবর্তন স্যার কত? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত? ভি থিটা। প্রাথমিক বেগ কত? 0। সো দিস ইজ ভি থিটা। তাহলে ত্বরণ কি হবে? দিস ইজ অভিকেন্দ্র ত্বরণ, কারণ দিক পরিবর্তনের জন্যই তো হচ্ছিল। অভিকেন্দ্র ত্বরণ এসি ফর্মুলা কি ছিল?
বেগের পরিবর্তন বাই সময় টি, আমি ধরছি এখান থেকে টি সময় গেছে, তাহলে থিটা বাই টি সমান কি হতো, ওমেগা, ভি ওমেগা। ভি সমান কি ছিল, ওমেগা আর, তাহলে ওমেগা ইন্টু আর কত হবে, ওমেগা স্কোয়ার আর। দিস ইজ দ্য ফর্মুলা অফ এসি। অর এসি সমান ভি স্কোয়ার বাই আর, যদি রৈখিক দিয়ে লিখি কি হবে, ভি স্কোয়ার বাই আর, আর যদি কৌণিক দিয়ে লিখি ওমেগা স্কোয়ার আর। এরাম ভাবে কেন্দ্রটা, এরাম ভাবে অভিকেন্দ্র ত্বরণ এলো। তাহলে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা ভি স্কোয়ার বাই আর, যেখানে আর কি, বৃত্তপথের ব্যাসার্ধ, ভিটা কি, রৈখিক বেগ, রৈখিক বেগ, ওমেগা স্কোয়ার আর। অভিকেন্দ্র ত্বরণ মানে ওমেগা দিয়েও লিখতে পারো, ওমেগাটা কি, কৌণিক বেগ, আরটা কি, বৃত্তপথের ব্যাসার্ধ। তার মানে স্যার যদি বেগটা অসম হয়, মানে দ্রুতিটা যদি অসম হয়, তাহলে দুটো ত্বরণই পাবো, অভিকেন্দ্র ত্বরণও পাবো, স্পর্শকীয় ত্বরণও পাবো। আচ্ছা স্যার, এই অভিকেন্দ্র ত্বরণটা কোন দিকে কাজ করবে, নামটা কি, অসভ্য অভিকেন্দ্র। তার মানে অভিকেন্দ্র ত্বরণ সর্বদা ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কি আসিল, কি, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে গতিশীল, দিকে গতিশীল। কেন কেন্দ্রের দিকে হলো, ওয়াই অ্যাক্সিস, এই যে। এখন যখন বস্তুটা এই দিকে চলে গেছে, তাহলে অভিকেন্দ্র ত্বরণ এইদিকে কোথায় হলো, এই কেন্দ্রের দিকে। এইখানে যখন আসবে এই, এইখানে যখন আসবে এই, এইখানে যখন আসবে এই, এইখানে যখন আসবে এই, এইখানে এই, এইখানে এই, এইখানে, এইগুলো হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, যা বৃত্তীয় গতি করলে থাকবেই থাকবে, সে সুষম বৃত্তীয় গতি হোক, অসম বৃত্তীয় গতি হোক। বুঝেছো না বোঝুনি? তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অলওয়েজ অ্যাক্টস অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। এখন এখন তাহলে স্যার এইখানে বৃত্তীয় গতিটা সুষম বলে তাই হলো, যদি অসম হতো, যদি অসম হতো, তাহলে তখন তার বেগের দিকেও একটা ত্বরণ থাকতো, থাকতো না, থাকতো না। আচ্ছা, এইখানটা না হলে জেবড়ে যাবে, তুই এইখানে ভাব, এনে এনে খুব সুন্দর করে এইখানে আঁকে দিচ্ছি দাঁড়া। এই যে বৃত্তীয় গতি, বৃত্তপথ, একে অ্যাক্সিস বানিয়ে নে, দাঁড়া, চারটে অ্যাক্সিস বানিয়ে নে। স্যার চারটে অ্যাক্সিস কি করে বানাবো, অ্যাক্সিস তো তিনটে আছে। হয়েছে, নিচেটা একটু উপরটা একটু ডাবা হয়ে গেছে না, সরিয়ে দে। দিস ইজ দ্য সেন্টার, রেডিয়াস আর। যখন বস্তুটা এইখানে, যখন বস্তু এইখানে ছিল, তারপরে এইখানে এসেছে, তারপর এইখানে এসেছে, তারপরে এইখানে এসেছে, তাহলে ভেলোসিটি কোন দিকে দিয়েছিলাম, বেগকে এই 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 এই, তাই নয়, এগুলো তো বেগ ছিল, ভি 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 ভি, দিক পরিবর্তন হচ্ছে না সব সময়। তাহলে অভিকেন্দ্র ত্বরণ কোন দিকে লাগবে খোকা, সেন্টারের দিকে, সেন্টারের দিকে, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। দিস ইজ এসি, দিস ইজ এসি। এইখানে কেন্দ্রের দিকে, এইখানে কেন্দ্রের দিকে, এইখানে কেন্দ্রের দিকে, এটাই তো এসি। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ, সে সুষম হোক বা অসম। এবার ধর সমদ্রুতি নয়, তখন ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে লাগবে, অসম দ্রুতি, মানে ভি চেঞ্জ হচ্ছে, এনে ভি, ভি ড্যাশড, ভি ডবল ড্যাশড, ভি ট্রিপল ড্যাশড, চেঞ্জ হচ্ছে বেগ। তাহলে বেগের মানও চেঞ্জ হচ্ছে, মানের চেঞ্জের জন্য কি হয়, স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ কোন দিকে কাজ করে, বেগ, বেগ কোন দিকে,
স্পর্শক বরাবর। ও ওই জন্যই ত্বরণটাকে নাম দিয়েছে, দেখ স্পর্শকীয় ত্বরণ। বেগ কোন দিকে কাজ করে? স্পর্শক বরাবর। তার পরিবর্তন কোন দিকে কাজ করবে? বেগের মানের পরিবর্তন কোন দিকে কাজ করবে? স্পর্শক বরাবর। সেই জন্য ত্বরণটাও কোন দিকে হবে? বেগ পরিবর্তনের দিকে। ওই জন্যে স্পর্শকীয় ত্বরণ নাম দিয়েছে। আয়া, আচ্ছা তাহলে স্যার, তাহলে স্পর্শকীয় ত্বরণ কাজ করবে কোন দিকে? স্পর্শক বরাবর। এস এটি এটি কে কি ভেঙে দিচ্ছি রে? ভেঙে দিস পয়সা দিয়ে কে না? এটি এটি এইগুলো কি? এটি। দাঁড়া, এটা এটা একটু ঠিক করে নে, এটা একটু সাইডে করে নে। এটি। তার মানে এইটা এ ট্যানজেন্সিয়াল, এ ট্যানজেন্সিয়াল, এ ট্যানজেন্সিয়াল, এ ট্যানজেন্সিয়াল। তাহলে তুই আমায় বল, এই যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা কত হবে? এসি তো পেলুম, এসি কত পেয়েছি? ভি স্কোয়ার বাই আর, তাই নয়? যদি রৈখিক দিয়ে লিখি বা কৌণিক দিয়ে লিখলে কি লিখবো? এসি সমান ওমেগা স্কোয়ার আর। বেশ স্যার, তাহলে এটি কি হবে স্যার? এটি হবে কার পরিবর্তন? বেগের। ডিভি ডিটি, ডিভি ডিটি বেগে পরিবর্তন হয়। এটাই স্পর্শকীয় ত্বরণ। একে মড দিয়ে লিখে, মড পজিটিভ, পজিটিভ ভ্যালু। এটা এসি। তাহলে তুই আমায় বল, তুই কটা ত্বরণ করলি? একটা অভিকেন্দ্র ত্বরণ আর একটা স্পর্শকীয় ত্বরণ। এই দুটো ত্বরণ কি ত্বরণ? রৈখিক। আর কি পড়েছিস? কৌণিক ত্বরণ আলফা। এখন ভাব, যখন অসমবৃত্তীয় গতি হবে, যখন অসমবৃত্তীয় গতি হবে তবেই এটি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এসিও থাকবে। এসি হচ্ছে সর্বহাটের কাঁটালি কলা। গোল করে ঘোরা মানেই এসি প্রেজেন্ট, গোল করে বৃত্তীয় গতি করা মানেই কি? এসি উপস্থিত, সে সমদ্যুতিতে হোক বা অসমদ্যুতিতে। যখনই অসমদ্যুতি হবে তখন কি হবে? তখন এটি এক্সট্রা করে আসবে। তাহলে একটা অসম দ্রুতিতে বৃত্তীয় পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে এটিও থাকবে, এসিও থাকবে। দুটো ত্বরণ, ত্বরণ কি রাশি স্যার? ভেক্টর। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? ও 90 স্যার, 90, 90, 90, and this angle will always be 90, সব সময় 90 হবে। তাহলে এদের দুজনের একটা লব্ধি ভেক্টর হবে না হবে না? ইয়েস স্যার, হবে। এদের দুজনের যে লব্ধি ভেক্টর, এদের দুজনের লব্ধি, এদের দুজনের লব্ধি, এদের দুজনের লব্ধি, এদের দুজনের লব্ধি, এই লব্ধিটাকে বলবো এ নেট, এ নেট, এ নেট। এ নেট তুই কখন পাবি? যখন অসমবৃত্তীয় গতি হবে। আদারওয়াইজ এ নেট নেভার বি পসিবল, নেভার পসিবল। যদি অসমদ্রুতিতে যদি বৃত্তীয় গতি হয় তবেই এ নেট পাবি, আদারওয়াইজ পাবি। সমবৃত্তীয় গতি হলে এসি পাবো, অসমবৃত্তীয় গতি হলে এসি পাবো, এটি পাবো, এ নেট পাবো, আলফা পাবো। 4 পিস। তার মধ্যে আলফাটা কৌণিক, বাকি তিনটেই কি? রৈখিক। তাহলে স্যার আমাকে বলো এ নেট কত হবে? এ নেট ইজ আন্ডার রুট এসি স্কোয়ার প্লাস এটির স্কোয়ার প্লাস বাকিটা ফাউয়ের মাল cos 90 0 হবে। স্যার বইয়েতে কোশ্চেন তুলে দিয়ে দেওয়া আছে। এ নেট কখন সম্ভব? এ নেট when a body is moving with non-uniform velocity, non-uniform velocity along a circular path। আচ্ছা, একটা বস্তু যখন অসম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরবে তখন পাবো এসি, এটি, এ নেট। যদি সমবৃত্তীয় গতিতে ঘোরে অনলি এসি, তখন সেই সেই ভোজপুরি গান আছে, এসি এসি অনলি এসি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার আমায় বল স্যার, সমদ্রুতিতে আমরা পড়েছি, তার মানে এসি, এটি আর এ নেটকে ভুলে চলে যা, ভুলে চলে যা, শুধু কে আছে? এসি। তাহলে স্যার সেন্টারের দিকে অ্যাক্সিলারেশন লাগছে মানে কি সেন্টারের দিকে ফোর্স আছে? ইয়েস স্যার,
কারণ ত্বরণ কোন দিকে লাগে? যেদিকে ফোর্স থাকে, তাই নয়? ফোর্স যেদিকে থাকবে সেদিকে ত্বরণ থাকে। হ্যাঁ, আমি শিবমকে যদি এইদিকে ঠেলে দিই, আমি ফোর্স কোন দিকে দিয়েছি? ওইদিকে। শিবম কোন দিকে যাবে? ওইদিকে। ত্বরণ নিয়ে যাবে। কেন ত্বরণ ওইদিকে হলো? আমি ফোর্স ওইদিকে দিয়েছি। তার মানে সেন্টারের দিকে যে এসি কাজ করছে, তার মানে নিশ্চয়ই সেন্টারের দিকে কোনো একটা বল আছে। আছে না নেই? হ্যাঁ স্যার। সেই বলটাকেই আমরা বলবো অভিকেন্দ্র বল। কি বলবো? অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। অভিকেন্দ্র বল, যাকে এফসি দিয়ে ডিনোট করি আমরা, বা সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে হবে? অলওয়েজ, সর্বদা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। সর্বদা ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। ক্রিয়াশীল। বেশ স্যার, বুঝতে পারলুম। যেহেতু সেন্টারের দিকে কি আছে, তার মানে বৃত্তীয় গতি করা মানে কি? তার উপর অভিকেন্দ্র ত্বরণ থাকবে, মানে অভিকেন্দ্র বল আছে গোদা বাংলায়। যে বলটা কোন দিকে? সর্বদা সেন্টারের দিকে। কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর। আচ্ছা, এখন এই অভিকেন্দ্র বল, দিস ইজ আ রিয়েল ফোর্স, মানে কি? বাস্তব বল। বাস্তব বল, যা কোনো নতুন বল নয়। নতুন বল নয়, মানে যেটা সেন্টারের দিকে কাজ করবে, যে বলটা, সেটাই কি? অভিকেন্দ্র বল। যেই বলটা সেন্টারের দিকে কাজ করবে। যদি একটা হয় একটা, দুটো হলে কি হবে? দুটোর যোগ, কারণ একই দিকে হলে ভেক্টর যোগ হয়ে যায়। আচ্ছা, দুটো যদি দুদিকে হয়, বিয়োগ করতে হবে। কোন দিকেরটা থেকে? সেন্টার থেকে, সেন্টারের বাইরের দিকেরটা। কেন? সেই জন্য তো সেন্টারের দিকে মুভ করছে। মানে ভাব, ও গোল গোল করে ঘুরছে কিন্তু ছিটকে চলে যাচ্ছে না। তার মানে কি? কেউ নিশ্চয়ই টেনে রেখেছে সেন্টারের দিকে। কে টেনে রেখেছে? অভিকেন্দ্র বল। কিসের দ্বারা? অভিকেন্দ্র ত্বরণের দ্বারা। অভিকেন্দ্র, কারেন্ট চলে গেছিল, ওরম করিনিস। অভিকেন্দ্র বল কি? যা সর্বদা কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, যেটা বাস্তব বল। আর যে কেন্দ্রের দিকে কাজ করবে সেই অভিকেন্দ্র। সে আমি দেখব কে কোন ফোর্স, আমার দরকার নেই। কোনো নতুন বল নয়। যে বলটা আগে থেকে সেন্টারের দিকে কাজ করবে সেই কি? সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। বাস্তব বল স্যার, বাস্তব। স্যার অবাস্তব বল হয়? ইয়েস, সিউডো ফোর্স বা ইমাজিনারি, তোর মনে হয়। কারণ দেখ, রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স মানে দৃষ্টিকোণ। ধর আমি একজনকে দেখছি, আমার দৃষ্টিকোণ আলাদা। আমি আমার দাঁড়িয়ে দেখছি, তখন যে তার মোশনটা দেখবো, আমি যদি গতিশীল হয়ে যাই তখন আলাদা মোশন দেখবো। সেটা আমি আপেক্ষিক গতিতে বলেছিলাম। সেম জিনিস এইখানেও কাজ করবে। এখন স্যার এই অভিকেন্দ্র বলের তাহলে মান কি হবে? এফ সি, অভিকেন্দ্র বল, বল ফোর্স সমান কি হতো? এম ইন্টু এ। তাহলে ভর ইন্টু কোন ত্বরণের জন্যই বল? অভিকেন্দ্র ত্বরণের জন্য। তাহলে এম ইন্টু এসি। তাহলে এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর, যদি রৈখিক বেগ দিয়ে লিখি, বা এরকমও লিখতে পারবো কৌণিক বেগ দিয়ে, এফ সি সমান এম ওমেগা স্কোয়ার আর। ওয়াও, কিচ্ছু নেই, সোজা জিনিস, সোজা জিনিস। এবার তুই ভাব, এবার তুই ভাব কি সুন্দর জিনিস, কি সুন্দর জিনিস ভাব। আগে পৃথিবীকে আঁক, পৃথিবী, বিদায় পৃথিবীর পৃথিবী, এরকম বড় একটা পৃথিবী এঁকে দেয়। হাই, পৃথিবী বোর্ডের বাইরে বেরিয়ে চলে গেছে। রাহুল ছুটবে, দেখ না এক্ষুনি। রাহুলকে ছোটানো হবে, রাহুলকে উসান বোল্ট বানাবো আমরা। চলো তো স্যার, আমি ভাব এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, লোক, এর ভর এম, এর ভর এম। রাহুল, রাহুল, রাহুল দাঁড়িয়ে আছে, রাহুলের ভর এম। তাহলে রাহুলের ওজন কোন দিকে কাজ করবে? রাহুলের ওজন, স্যার এইটা রাহুলের ওজন, রাহুলের ওজন হচ্ছে এমজি, এমজি।
ওজন, ইয়েস স্যার। নাও দ্য আর্থ ইজ মুভিং, আর্থ কি করছে, আর্থ ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মানে এটা অ্যাক্সিস, আর্থ টুইস্ট করে ঘুরছে এরকম ভাবে, আর্থ এরকম ভাবে ঘুরছে, তাহলে তো রাহুলও ঘুরছে স্যার, রাহুল ঘোরে নে, রাহুলও তো ঘুরছে, রাহুল কি করছে, বৃত্তীয় গতি করছে, তাহলে এক্ষেত্রে সেন্টারের দিকে ফোর্স কোনটা, এমজি, তার মানে এমজিটাই কি, অভিকেন্দ্র বল, এমভি স্কয়ার বাই আর। মনে কর রাহুল ছুটছে, তার মানে ওজনটা কি, অভিকেন্দ্র বল। আচ্ছা, অভিকেন্দ্র বল এরকম নয় যে আলাদা করে নতুন কোনো ফোর্স হবে, রাহুলের ওজন ছিল সেন্টারের দিকে পৃথিবীর, সেটাই কি, অভিকেন্দ্র বল, কারণ পৃথিবী ঘুরছে বন 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 করে। আচ্ছা স্যার, নিউক্লিয়াসে কি হয়, ইলেকট্রনস গুলো অরবিটে ঘুরছে, মাঝখানে কে দাঁড়িয়ে আছে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের নিউটন কি, জামা কাপড় ধোপার বাড়ি, ওর তো কোনো চার্জ নেই, কে আছে, প্রোটন, প্লাস মাইনাসকে আকর্ষণ করে রেখে দিয়েছে, বেঁধে রেখেছে আপনো ডোরে সেন্টারের দিকে, সেটাই কি ছিল, স্থিরতড়িৎ বল, যার জন্য ইলেকট্রনগুলো কি ছিটকে চলে যেতে পারছে না, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি, একটা সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, স্থিরতড়িৎ আকর্ষণ বলটা কি, অভিকেন্দ্র বল, ওই জন্যই ছিটকে যাচ্ছে নে। আচ্ছা স্যার, আরেকটু মজা দিন, আরেকটু মজা নাও, এ নাও, মনে কর রাহুল এরকম একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়েছে রাহুল, এরকম এরকম একটা লাঠি নিয়ে এসছে, এই লাঠিতে একটা সুতো বেঁধেছে, লাঠিতে এখান থেকে একটা সুতো বেঁধেছে, সুতো বেঁধে এতে একটা পাথর আটকেছে, এরকম একটা পাথর আটকেছে, পাথর এম ভরের পাথর দিয়ে ঘোরাচ্ছে, সুদর্শন চক্কর মতন এরম ভাবে ঘোরাচ্ছে, বেশ স্যার, গোল গোল করে ঘোরাচ্ছে, মানে এরম ভাবে ঘোরাচ্ছে, মনে কর এরম ভাবে ঘোরাচ্ছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরাচ্ছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে একে ঘোরাচ্ছে, কত ব্যাসার্ধ, আর। তাহলে স্যার এই যে সুতোটা, এর উপরে একটা টান লাগবে না এদিকে, হ্যাঁ স্যার টান লাগবে, টেনশন, এই টেনশনটা কোন দিকে, সেন্টারের দিকে, সো দিস টেনশন ইজ অলসো সেন্ট্রিপিটাল ফোর্স, এই টেনশনটা সেন্ট্রিপিটাল ফোর্স। এবার দুটো ভাবেও ঘোরাতে পারে, পাথরকে বেগ দিয়ে ঘোরাতে পারে রৈখিক বেগ, কিংবা এই দণ্ডটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরাবে, এ ঘুরে যাবে, ওর ভিতরে কৌণিক বেগ, এই রৈখিক বেগ তৈরি হয়ে যাবে, তাই নয়, সো দিস টেনশন ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, এটা লিখতে পারি, এটাই তো সেন্ট্রিপিটাল ফোর্স। স্যার ভর তো পরিবর্তন হবে না, ভর তো পরিবর্তন হবে না, তাহলে যদি ভি, মনে কর আর একটা সুতো এরকম ভাবে আটকেছে, আর একটা সুতো এরকম অসভ্য ভাবে আটকেছে, আর একটা সুতো, এটা আলাদা সুতো, এইখানে একটা পাথর, দুজনেরই ভর সেম, এরও ভর এম, এরও ভর এম, একেও ঘোরাচ্ছে গোল গোল করে, একেও ঘোরাচ্ছে, একেও ঘোরাচ্ছে, একে এরকম ভাবে ঘোরাচ্ছে, একে এরকম ভাবে ঘোরাচ্ছে, তাহলে এই সুতোতে টান আলাদা লাগবে, লাগবে না লাগবে না, এই সুতোতে আলাদা টান, কেন, সুতো আলাদা, সো দিস ইজ T1, দিস ইজ T2, তাহলে দেখ এর ব্যাসার্ধ বেশি নয়, এর ব্যাসার্ধের তুলনায়, যদি এটা R1 হয় আর এটা R2, দুজনকেই ওমেগা দিয়ে ঘোরাচ্ছি, মানে আমি এইগুলোকে ঘোরাচ্ছি না, আমি এইটাকে ঘোরাচ্ছি, দেন দিস ক্যান বি রিটেন অ্যাজ, আমি কি এরকম লিখতে পারবো, এম ওমেগা স্কয়ার আর, লিখতে পারবো নি, আমি তো একে ঘোরাচ্ছি, ওরা অটোমেটিক ঘুরবে, তাহলে কাতে টেনশন বেশি লাগবে, স্যার ওমেগা কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, কারণ দুজনের মাস সেম, সো টি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, যার ব্যাসার্ধ বেশি তাতে বেশি টান, আর যার ব্যাসার্ধ কম তাতে কম টান। কোশ্চেন দেয়, বুঝিস না বুঝিনিস, হিসেব তো তাই, এতে বিশাল টেনশন আছে, একেও ম্যানেজ করতে হচ্ছে, একেও ম্যানেজ করতে হচ্ছে, হয় স্যার এ তো সেই পলিটিক্সের মতন, সে ঝুলিয়ে রাখছিল যখন, এরকম এরকম ঘুরিয়ে দেয়, এরকম ঘোরাতে হবে উপর দিক থেকে, শেষে যাক, যদি ওমেগা থাকে, যদি ভি থাকে তখন আলাদা হয়ে যাবে, ভি হয়ে গেলে তখন আর নিচে আসবে, তখন আবার আলাদা,
মানে রৈখিক বেগ হলে আলাদা, কৌণিক বেগ হলে আলাদা। বুঝেছো না বোঝুনি? তার মানে আমি বলতে চাইছি যেটা সেন্টারের দিকে যে বলটা কাজ করে সেটাই কি অভিকেন্দ্র বল। সে ওজন হতে পারে, সে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে। আচ্ছা স্যার, সে বুঝতে পারলো। এইখানে আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অপকেন্দ্র বল। কি? অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল যাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। আবার কি স্যার? দিস ইজ অলসো রিটেন অ্যাজ এফ সেন্ট্রিফিউগাল, এর ভ্যালু হয় mv স্কয়ার বাই আর। আবার এটাও লেখা যায় অথবা অথবা m ওমেগা স্কয়ার আর হয়। এটা সেন্টিমিটার ছিল স্যার, ভ্যালু সেম। ভাব, যখন একটা বস্তু গোল গোল করে ঘুরছে, এরম গোল গোল করে ঘুরছে, অ্যাক্সিস বানা, এটা হচ্ছে দিক, দৃষ্টিকোণ চেঞ্জ করে নিতে হবে, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। ব্যাপার দুটো একই। এই বস্তু ছিল, এইখানে এসছে, বস্তু কোন দিকে ঘুরছে, মানে বেগটা কোন দিকে, এই দিকে। এল এনে বেগ করে দে, বেগ করে দে, এটাকে একটু সাইড করে নিয়ে আয়। স্পর্শক বরাবর বেগ ভি ভি। তাহলে সেন্টারের দিকে কি বল লাগছে? সেন্টিপিটাল ফোর্স, তাই তো। এদিকে কি লাগছিল? এফসি। কেন স্যার? এদিকে লাগছিল এসি, এদিকে লাগছিল এসি। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে ইমাজিনারি ফোর্স। কি? ইমাজিনারি অর সিউডো ফোর্স। সিউডো ফোর্স, ছদ্মবেশী বল বা অলিক বল। বাস্তবিক নয়, এটা তোর মনে হবে কিন্তু নয়। মনে কর একটা বস্তু গোল গোল করে ঘুরছে, একটা বাস গোল করে ঘুরছে, এটা বাস, এনে বাস, বাস, বাস। আমি দাঁড়িয়ে এরম ভাবে মজা নিয়ে দেখছি, এই গোল গোল করে ঘুরে যাচ্ছে, কই ছিটকে পড়ে যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই ওকে সেন্টারের দিকে কেউ টেনে রেখেছে। মানে তুই যখন বস্তু নয়, অবজারভার যখন রেস্টে দাঁড়িয়ে দেখছে, তখন কি বুঝবে? অভিকেন্দ্র। আর যদি আমি ওই বাসের ভিতরে বসে থাকি, আমার কি মনে হবে? আমি বোধহয় বাইরে ছিটকে চলে গেলুম বলে, আমি বোধহয় বাইরে ছিটকে গেলুম। তোর মনে হয় না যখন বাস বাগ নেয়, আমি বোধহয় ছিটকে গেলুম? এই যে তোর ধারণাটা হচ্ছে, এই ধারণাটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। কি বলবো? সেন্ট্রিফিউগাল ফোর্স। ইমাজিনারি মানে তুই যখন বস্তু তখন এফসি সেন্ট্রিফিউগাল, আর যখন তুই বস্তু নয়, তুই বাইরে থেকে মজা নিয়ে দেখছিস, তখন কি সেন্ট্রিপিটাল। বাট দ্য বোথ থিং ইজ সেম, এ যা এ তাই। তাহলে স্যার এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স যখন আমার মনে হয়, তাহলে কি আমার কি বাইরের দিকে একটা ত্বরণ থাকে, ইমাজিনারি ত্বরণ? ইয়েস স্যার, সেই ত্বরণটাকে আমরা বলি রেডিয়াল অ্যাক্সিলারেশন। কি বলি? রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশন, রেডিয়াল অ্যাক্সিলারেশন। এসির ঠিক বিপরীত দিকে। তাহলে সেন্টিপিটাল কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আর সেন্ট্রিফিউগাল কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে। এটা ইমাজিনারি। যখন তুই বস্তু, তখন তুই কি ভাববি? এই বোধহয় ছিটকে গেলুম। ফর্মুলা দেখ, দুজনেরই সেম। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তার মানে একটা জিনিস পেলি, ভেলোসিটির কোনোদিন রেডিয়াল কম্পোনেন্ট হয় না। ভেলোসিটির রেডিয়াল কম্পোনেন্ট হয় না। রেডিয়ালি নট, ইট ইজ আউটওয়ার্ড। কিন্তু ত্বরণের কি হয়? রেডিয়াল কম্পোনেন্ট হয়। যারা যেই দিবি তাদের ক্ষেত্রে একটু বেশি লাগবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? বাকি সব কাজে লাগবে না আমার। তুই সব জায়গায় দেখতে চাইবি যে সেন্টারের দিকে কোন ফোর্স কাজে লাগছে, সেটাই কি? সেন্টিপিটাল ফোর্স। তুই যদি বস্তু হয়ে যাস, তখন তোর কি মনে হবে? নাগরদোলা যখন নামে, তোর ভয় লাগে কি? এই বোধহয় বাইরে ছিটকে পড়ে গেলুম। কেন? নাগরদোলা গোল গোল করে ঘোরে। তখন তুই কি বস্তু? তোর অভিকেন্দ্র লাগবে না? তোর কি মনে হবে? অ্যাকচুয়ালি অভিকেন্দ্রই লাগছে।
তোর কি মনে হচ্ছে তুই তো বস্তু, এই বোধহয় ছিটকে গেলুম, আদতে হয়? হয় না। সেই জন্য দিট ইজ কল্ড অলিক ফোর্স, অলিক বল বা সিউডো ফোর্স। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই হচ্ছে আমার অভিকেন্দ্র ত্বরণ, অপকেন্দ্র ত্বরণ, এইসব ব্যাপার। তাহলে অভিকেন্দ্র ত্বরণের মান কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। যদি কৌণিক বেগ দিয়ে লিখি ওমেগা স্কোয়ার আর। অভিকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, নয়তো এম ভি স্কোয়ার বাই আর। রৈখিক হলে ভি দিয়ে লিখবো, কৌণিক হলে ওমেগা দিয়ে লিখবো। আর তুই যখন দেখবি তখন কি হচ্ছে, সেন্টারের দিকে কেউ যেন টেনে রেখে দিয়েছে, এই জন্য। বুঝছিস না বুঝিস? এবার এই যে অভিকেন্দ্র বল পড়লুম, এইগুলোকে অ্যাপ্লাই করব রিয়েল লাইফে। সাইকেল নিয়ে যাস, বাইক নিয়ে যাস, বাঁক দেখলেই টুকুস করে হেলে যাচ্ছি, অটোমেটিক। কেন কেন হেলে যাই? এবং কত কোণে হেলতে হবে? সেই মোটোজিপির গাড়িগুলো এরকম হেলে যাচ্ছে, কেন হেলে যায় স্যার? সেইটা দেখুন, বুঝছে? অনুভূমিক বৃত্তপথে সাইকেল আরোহীর গতি। সাইকেল হতে পারে, বাইক আরোহীও হতে পারে, মানে দু চাকা গাড়ি নিয়ে সেই ধুম মাচালে করবে এরকম এরকম হবে, এখানে দারুণ মজাদার জিনিস। এখন অনুভূমিক বৃত্তপথ মানে কি? এরাম বৃত্তপথ আছে, কিন্তু রাস্তাটা কিরাম? অনুভূমিক, সোজা। স্যার রাস্তা আবার বৃত্তপথ এরম ঢাল হয়? ইয়েস স্যার হয়, আসবো। তাতে আমি ধরি সাইকেল সহ সাইকেল আরোহীর ভর এম। সাইকেল সমেত, সাইকেলটা তার সঙ্গে অ্যাটাচ থাকবে, বাইক সহ বাইকারের ভর। এখনকার যুগে সবাই বাইকার, বাপরে বাপ। একটা বাইক কিনে নিয়েই আগে হেলমেট ফেলমেট নিয়ে ফোনটাকে আটকে দিয়ে বাইকার, সেরকম বাইকারদের নিয়ে আজকে গল্প। ভর। এবার বৃত্তপথে, অনুভূমিক বৃত্তপথ মানে এইখানে এই সাইকেল আরোহীটা আছে, সাইকেল আরোহী। অনুভূমিক মানে এরকম, রাস্তা সোজা এরকম, এবার এরকম ভাবে বাঁকা আছে রাস্তাটা, টার্ন নিচ্ছিস, রাস্তা তো সোজাই হয়, রাস্তাটা সোজা। তাহলে ওই সাইকেল আরোহীর ওজন থাকবে? ইয়েস স্যার, সাইকেল আরোহীর ওজন আছে। হ্যাঁ স্যার, ওজন নিচের দিকে কাজ করছে, তুই ইমাজিন করে নিবি। হ্যাঁ, এখন দুটো কেস হতে পারে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, এক নম্বর কেস ঘর্ষণহীন রাস্তা। হাই স্যার, রাস্তায় ঘর্ষণ থাকবে না তা কি হয় কখনো? হাইপোথেটিক্যাল কেস, বাস্তবে সম্ভব নয়, কিন্তু আমাদের পড়তে হবে। ঘর্ষণ যুক্ত এবং ঘর্ষণহীন দুটোই পড়ব। ঘর্ষণ মুক্ত মানে ঘর্ষণ টর্ষণ নেই। এখন রাস্তা যদি সোজা হয়, রাস্তা কি হবে? এর ওজন নিচের দিকে, একে নর্মাল রিয়াকশন দেবে। ইয়েস স্যার। অভিলম্ব বল থাকবে সোজা সুজি উপরের দিকে, তাহলে এইটা অভিলম্ব বল আর এইটা এমজি। রাস্তার কোনো একটা কেন্দ্র থেকে, রাস্তাটাকে তুই ইমাজিন করে নিলি যে এরকম, এইখান থেকে এর ব্যাসার্ধ হচ্ছে আর, ভাব এইটার সাপেক্ষে এটা আর, এটা কেন্দ্র, এটা আর, এই যে গোটা হয়েছে। এখন ভাব আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমার ওজন নিচের দিকে, আমার নর্মাল রিয়াকশন সোজা, রাস্তা তো এদিকে বাঁকা। আমি যদি স্পিড বাড়িয়ে ফেলি, রৈখিক বেগ, আমি তো রৈখিক বেগ নিয়ে যাব, আমি সাইকেল স্পিডে নিয়ে যাচ্ছি, কি হবে? বাঁক দিতে গেল সোজা, তাই না? বেরিয়ে চলে যাবো নি? তাহলে আমাকে কেউ কেন আমি সোজা বেরিয়ে চলে যাচ্ছি? এক তো ঘর্ষণহীন, আমাকে কেন্দ্রের দিকে কেউ টেনে রাখার মতন ফোর্সই নেই। দেখ, কেন্দ্রের দিকে কেউ নেই যে আমাকে টেনে রাখবে, তাই নয়? সেই জন্যে কি হয়, আমরা একটু যেদিকে বাঁক থাকে সেই দিকে দেখবি হেলে যাই না। এখন ভাব আমার নর্মাল রিয়াকশন, আমি সোজা আছি, নর্মাল রিয়াকশন এটা, আমি এইদিকে করলুম, ইধার চলা मैं, নর্মাল রিয়াকশন এরকম, উধার চলা। লম্ব অভিলম্ব বলো কি হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, ওই জন্য টুকুস করে আমরা এদিকে হেলে যাই।
হেলে গেলে তখন নর্মাল রিয়াকশন কোন দিকে হয়ে যাবে স্যার? এই দিকে হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে। তো তখন এইটা নর্মাল রিয়াকশন। আমি মনে করছি অনুভূমিকের সঙ্গে এই উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে ঘূর্ণি, তাহলে এই দিকটা কি হয়ে যাবে এন কস থিটা, আর এইদিকে কি হয়ে যাবে এন এর একটা উপাংশ এইদিকে চলে আসবে, এইদিকে এন সাইন থিটা। ও আচ্ছা, এই এনটার আমি দুটো কম্পোনেন্ট পেয়ে গেলুম। একজন কি করবে আমার ওজনকে ব্যালেন্স করবে, আর একটা কি সেন্টারের দিকে আমাকে টেনে রাখবে। মানে আমার অবিলম্ব প্রতিক্রিয়া বলটা আমার ওজনটাকে ব্যালেন্স করছিল, শুধু সেন্টারের দিকে কেউ ছিলুনি। আমি হেলে গিয়ে আমার ওজনটার নর্মাল রিয়াকশনটাকে ব্যালেন্স করে নিলাম। তার ফলে কি হলো সেন্টারের দিকে একটা অবিলম্ব বলের উপাংশ চলে গেল, যে আমাকে কি করবে কেন্দ্রের দিকে টেনে রাখবে, কেন্দ্রের দিকে টেনে রাখবে, আমাকে বাঁচাবে। বুঝছি না বুঝিনিস? তাহলে স্যার 4 চাকা লরির ড্রাইভার এরকম করে ঘুরবে নাকি শাহরুখ খান সালমান খান এদের মতন সেই সিনেমাতে এরকম ভাবে 1-2 চাকায় গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে? এরকম হয় না ওসব, তার ক্ষেত্রে আলাদা কেস। এইখানে বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? 2 চাকার ক্ষেত্রে আমরা কেন হেলে যাই, আমরা বাঁকের দিকে হেলে গিয়ে আমাদের অবিলম্ব বলটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করে নিই যে অবিলম্ব বলের একটা উপাংশ কেন্দ্রের দিকে আমাদেরকে টেনে রাখবে, যাতে আমরা বাইরের দিকে হড়কে না চলে যাই। এখনো ঘর্ষণ নেই, ঘর্ষণ এলে আলাদা কেস হবে। আচ্ছা, তাহলে আমাকে এইখান থেকে তুই বল, আমি কি এইখান থেকে লিখতে পারবো এন কস থিটা সমান এমজি? ইয়েস স্যার, কারণ আমি যদি হরকাই সাইডে যাব, হয় এই দিকে নয়তো এইদিকে, উপরে নিচে তো হবে না। তার মানে এই ফোর্স আর এই ফোর্স কি হবে সমান, 1 নম্বর। এবং সেন্টারের দিকে কি ফোর্স আছে এন সাইন থিটা, তার মানে ওটাই কি আমার সেন্টিপিটাল ফোর্স সরবরাহ করবে, ওটাই আমাকে অভিকেন্দ্র বলের সাহায্যে টেনে রাখবে, তাই নয়? তাহলে এফসি সমান কি হতো? আচ্ছা, সাইকেল আরোহীর বেগ কত? এইখানে লিখে রাখ, এইখানে লিখে রাখ, সাইকেল আরোহীর রাহুল কৌণিক বেগ নেবো না রৈখিক বেগ নেবো? কেন তুই রৈখিক বেগে সাইকেল নিয়ে এসেছিস? বুঝতে পারলি? রৈখিক বেগ ভি। তাহলে আমি এইখানে লিখতে পারবো, এইখানে এন সাইন থিটা সমান, এটা কি ছিল এম মানে সাইকেল সহ সাইকেল আরোহীর ভর, ভি এর স্কয়ার বাই রেডিয়াস। কত রেডিয়াস? 2 নম্বর। আমি বলছি এখান থেকে 2 বাই যদি 1 করি, 2 ডিভাইডেড বাই 1 কি পাবো? এন সাইন থিটা বাই এন কস থিটা, এন সোজা কেটে বাড়ি চলে যাবে, ট্যান থিটা সমান এম বি স্কোয়ার বাই আর বাই এম জি, এম এম কেটে যাবে, কি এলো ভি স্কোয়ার বাই আর জি। তার মানে তোমায় এই অ্যাঙ্গেলে বাঁকতে হবে, এই অ্যাঙ্গেলে ট্যান থিটা, ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। এই অ্যাঙ্গেলে কার সঙ্গে? অনুভূমিকের সঙ্গে, এই সরি উল্লম্বের সঙ্গে এত অ্যাঙ্গেল করে তোমায় বাঁকতে হবে। কত স্পিড নিতে হবে স্যার? ভি এ স্কোয়ার, তার মানে ট্যান থিটা, এই যে এন সাইন থিটা বাই এন কস থিটা, এন এন কেটে বেরিয়ে চলে গেল, ট্যান থিটা এইখান থেকে এইটা বাই এইটা করলে কি আসবে? ভি স্কোয়ার বাই আর জি। মানে তোকে এই কোণ করে উল্লম্বের সঙ্গে এত কোণ করে ট্যান এত কোণ করে ঘুরতে হবে, তাহলে তোর কোনো প্রবলেম নেই, তাহলে তোর কোনো প্রবলেম নেই। তাহলে স্যার মোটোজিপি আসছি, এইখান থেকে বলো বেগটা কত হবে? আন্ডার রুট আর জি ট্যান থিটা, আন্ডার রুট আর জি ট্যান থিটা। দিস ইজ দ্য সেফেস্ট স্পিড, সেফেস্ট স্পিড। এই স্পিডে যদি তুই ঘুরিস, ঘর্ষণ যদি নাও থাকে, তুই হড়কে যাবিনি, পড়ে যাবি নয়, হড়কে যাবিনি, হড়কে যাবিনি। যদি এর থেকে বেশি হয়ে যায় বাইরের দিকে হরকাবি, আর এর থেকে কম হলে ভিতরের দিকে হরকাবি। যদি স্পিড এর থেকে বেশি হয়ে যায় তাহলে বাইরের দিকে হরকাবি, আর যদি স্পিড এর থেকে কম হয়ে যায় তাহলে ভিতরের দিকে হরকাবি। বুঝেছিস না বুঝিনিস? এবার এইখান থেকে ব্যাপারটাকে পুরো আমুল বাটার করে দে, এনে আয়
tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এইটা ছিল, তাই তো গো, তাই তো। তাহলে তুমি আমায় বলো ভিটাকে আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, না ভিটাকে কনস্ট্যান্ট করতে হবে, জি তো এমনি কনস্ট্যান্ট, ব্যাসার্ধটা মানে একই বৃত্তাকার পথ, একই বৃত্তাকার পথে ঘুরছি, তাহলে কি আরো কনস্ট্যান্ট। তাহলে tan থিটা ইজ প্রপোর্শনাল টু ভি এর স্কয়ার। যত বেশি স্পিড হবে উল্লম্বের সঙ্গে তত বেশি কোণ করতে হবে। মোটোজিপির লোকগুলোর কি হয়, প্রচুর স্পিড থাকে, তাহলে ওদেরকে অ্যাঙ্গেলও বেশি করতে হবে, ওই জন্য বেশি হেলে যেতে হয়। বুঝেছিস না বুঝিস? একই তো বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ যদি একই হয় সবার জন্য, তাহলে আর কি কনস্ট্যান্ট ব্যাসার্ধ, জি তো এমনি কনস্ট্যান্ট। সো tan থিটা ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। যার স্পিড যত বেশি হবে তাকে তত উল্লম্বের সঙ্গে বেশি কোণ করে ঘুরতে হবে, না হলে কি হবে, হড়কে চলে যাবে, হড়কে চলে যাবে। এইখান থেকে 1 নম্বর, যদি জি গ্রেটার দেন আন্ডার রুট আর জি tan থিটা হয়, আর জি tan থিটা স্পিড স্পিড এর যদি বেশি হয়ে যায়, তাহলে তাহলে কোন দিকে হরকাবে, বাইরের দিকে, রাস্তার বাইরের দিকে হরকাবে, বাইরের দিকে হরকাবে, পিছলাবে নয়। পিছলানো মানে কি, পিছলানো মানে পড়ে যাওয়া, হরকাবে। 2 নম্বর, যদি যদি ভি লেস দেন tan থিটা হয়, লেস দেন আন্ডার রুট tan আর জি tan থিটা হয়, তাহলে রাস্তার ভিতরের দিকে, রাস্তার ভিতরের দিকে হরকাবে, ভিতরের দিকে হরকাবে, হরকাবে, পড়ে যাবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখ শুন, হরকাবে মানে কি, ধর বেশি স্পিড, রাহুল তেরে স্পিড নিয়ে এই বাঁকটাতে মুড়ছে, স্পিড বেশি আছে, ও কি বাইরের দিকে হরকাবে, বাইরের দিকে হরকালে ও রেডিয়াস কি হবে, বাড়বে। রেডিয়াস যদি বেড়ে যায়, রেডিয়াস যদি বেড়ে যায়, ভি তো বাড়িয়েছিস, রেডিয়াসকে বাড়ালে তবে অ্যাডজাস্ট হবে, না হলে কি ও বেশি করে হেলতে হবে। ও একই হেলছে নে, ভি বাড়িয়ে ফেলেছে, ওকে কি বাড়াতে হবে, আর বাড়াতে হবে, আর কি করে ও বাড়াবে, তার মানে ওকে ভরকে গিয়ে বাইরে, যদি ম্যানেজ হয়ে যায় তাহলে ভালো, কিন্তু ম্যানেজ হচ্ছে না, তখন কি হবে, আরো হরকাবে। তারপরে ম্যানেজ হচ্ছে না, রাস্তা শেষ, রাহুল কি হবে, আসছে বছর আবার দেখা হবে, পড়ে গেল, পড়ে গেল। বুঝেছিস না বুঝিনিস? ওই জন্য বৃত্ত পথে টার্ন নিতে হলে কি করতে হয়, রেডিয়াস বড় করে টার্ন নিতে হয়, মানে কি পরিধি বরাবর মুভ করতে হয়। ইট ইজ ইজি টু লিন দ্য বাইক সাইকেলস। বুঝিস? আচ্ছা স্যার, এই যে যখনই এতক্ষণ ঘর্ষণ ছিল, এবার ভাব ঘর্ষণ যুক্ত রাস্তায়, ঘর্ষণ যুক্ত রাস্তায়, ঘর্ষণ যুক্ত রাস্তায় যখন বাইরের দিকে হরকাতে যাইবে, ঘর্ষণ কি, ওকে বলে দাঁড়া, রুকো যারা, সবার করো, ওকে সেন্টারের দিকে টানবে না, আটকাবে না, আটকাবে না, তাহলে ঘর্ষণ ভালো জিনিস। আবার যদি ভিতরের দিকে হরকাতে চায়, ঘর্ষণ কি বলবে, আই দাঁড়া, আমি তোকে বাইরের দিকে টানছি, ম্যানেজ করার চেষ্টা করে না, করে না। তাহলে ভি সমান কত ছিল স্যার, আন্ডার রুট আর জি tan থিটা। ও স্যার tan থিটা সমান মিউ হয়, tan থিটা সমান মিউ হয়, আমরা পড়েছিল ফ্রিকশনে মিউ সমান tan থিটা, তার মানে ভি সমান কত হবে, আন্ডার রুট মিউ আর জি। সব থেকে ইজি হচ্ছে ঘর্ষণের জন্য এইটা ফর্মুলা। যদি এর বেশি হয়, যদি এর বেশি হয়ে যায় স্পিড, তাহলে কি হবে, বাইরের দিকে হরকাবি, আর যদি কম হয় ভিতরের দিকে হরকাবি। ঘর্ষণ হচ্ছে পেনশন হোল্ডার দাদু ঠাকুমা, আমি বলেইছিলাম, দাদু ঠাকুমা তোকে বাঁচানোর চেষ্টা করে, পুজোর সময় তোকে 2000 টাকা এ দিল যে বাবা কিছু কিনে নিবি, তোর লক্ষ্য হচ্ছে এখন আইফোন, দাদু 10,000 টাকা পুরোটাই নিয়ে নিচ্ছিস, তোকে আর বাঁচানো গেল, তুই এমনি অবনতির দিকে চলে গেছিস। তারপর কিনে নিয়ে এসে বলবি সিকিউরিটির জন্য কিনেছি, সিকিউরিটি বাপে বাপ, ব্যাংকে কোটি কোটি টাকা আছে তোদের, সিকিউরিটির জন্য কিনেছি। তো সেই হচ্ছে ফ্রিকশন তোকে বাঁচাতে চায়, বুঝেছিস?
এইভাবে অনুভূমিক বৃত্তীয় গতি হয়। এখন আসে হচ্ছে ব্যাংকিং। কি আবার কি ব্যাংকিং মানে, এই যে বৃত্তাকার রাস্তাটা অনুভূমিক ছিল। কেন অনুভূমিক ছিল? কারণ দু চাকা তোর হাতে আছে, তুই নিজেকে অ্যাডজাস্ট করে নর্মাল রিয়াকশন করে নিতে পারছিস। লরির ড্রাইভার কি এরম করে করবে? হবে না তো। তাদের ক্ষেত্রে রাস্তাটাকে ঢাল করে দেওয়া হয়। কেন ঢাল করে দেওয়া হয়? এইখানটা একটু লজিক খাটা, তাহলেই বুঝে যাবি। লরি সোজা থাকলে এন উপর দিকে কাজ করবে। এখন যদি রাস্তাটা একটু ঢাল করে দিই, তাহলে নর্মাল রিয়াকশন কি হয়ে যাবে? রাস্তা এরকম নেই, ঢাল করে দিয়েছি, তাহলে নর্মাল রিয়াকশন এইদিকে। ওরা তো আর নিজেরা বাঁকতে পারবে না, ওই জন্য রাস্তাটাকে ঢাল করে দিই। ওই জন্য বাঁক মোড়ের রাস্তাগুলো কি হয়, একটু বাঁকের দিকে ঢাল করা থাকে সামান্য। স্যার আমাদের এইখানে তো নেই। এইসব রাস্তাতে তুমি পাবে খুব কম কম জায়গায় পাবে। যেগুলো ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে, যেখানে টার্ন আছে, সেইখানে পারফেক্ট পাবি এবং একটা স্পিড লিমিট লেখা থাকে। 40 কিলোমিটার/ঘন্টা বেগে গাড়ি চালাতে হবে, না হলে কি হয়ে যাবে, হড়কে যাবে। রাহুলের মতন পাবলিকও তো আছে, সেখানে বলবে দেখি 40-এর বেশি করলে কি হয়। একটা ম্যাক্সিমাম স্পিড থাকবে যেখানে তুই পিছলে পড়বি, ওর বেশি হয়ে গেলে তুই পিছলে পড়ে যাবি। সেইটা আমরা দেখবো ব্যাংকিং এর ক্ষেত্রে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এতক্ষণ বৃত্তাকার পথটা কিরকম ছিল, সোজা। আমি কি করেছি, হালকা থিটা কোণে আনত করে দিয়েছি। পথটা বৃত্তাকার। এইখানে একটা লরিওয়ালা লরি নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে লরিওয়ালা, এরকমই হবে। তার ওজন কোন দিকে? নিচের দিকে। ওজন সোজাসুজি নিচের দিকে। ইয়েস স্যার, এটা ওজন, এটা সোজাসুজি ওজন। স্যার নর্মাল রিয়াকশন কোন দিকে? তলের সঙ্গে লম্ব। আচ্ছা, তবেই তো উপাংশ তৈরি হবে, দেখো, তাই নয়? তাহলে একটা উপাংশ কোন দিকে হবে? একটা উপাংশ এই দিকে সোজাসুজি, আর একটা উপাংশ এই দিকে। এন কস থিটা, এটা থিটা হলে এটা কত? থিটা। তাহলে এইদিকে কি? এন কস থিটা, এন সাইন থিটা। স্যার ব্যাসার্ধ কোথায়? এইখান থেকে সোজাসুজি মনে করো ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ তো সোজাসুজি হবে, সেই ব্যাসার্ধ আর গাড়ির ভর এম। তার মানে যেহেতু 4 চাকা গাড়িগুলো নিজেকে হেলে ম্যানেজ করতে পারবে না, এখানে তো আর সিনেমা হচ্ছে না যে 2 চাকায় গাড়ি ঘুরিয়ে নিয়ে ধুম মাচালে করে দিচ্ছে, সম্ভব না। সব রোহিত শেট্টি সিনেমাই সম্ভব, বাস্তবে সম্ভব না। হ্যাঁ, কে রে? রাহুল সাইয়ারাটা কে বললো? রাহুল, তোরা হচ্ছে জেনারেশন জেড, সাইয়ারা দেখে কাঁদবি। মানে এই জেনারেশনে আমি অনেক কিছু দেখছি, না তুই দেখিস নি আলাদা ব্যাপার, বাকি সবাই তো দেখছে, দেখে কাঁদছে। মানে ডাইরেক্টর আর প্রডিউসার ভাববে কি ঝগমারি করে আমি সিনেমাটা বার করেছি। ভালো সিনেমা হলেও কি হচ্ছে, একবারে 12টা বাজিয়ে দিচ্ছে, বন্ধ করে দিতে হচ্ছে, ব্যবসা লাটে উঠে গেল। তুই সেটা নিয়ে মজা নিচ্ছিস। মজা তো আমরা পাচ্ছি তোদেরকে দেখে। পড়াশোনা করছে না মানে কি, বাপরে বাপ, কেঁদে স্ট্রোক হয়ে যাচ্ছে। ওদেরকে একটা করে বিষের প্যাকেট দিতে হবে, খেয়ে মর। তাহলে স্যার এন সাইন থিটা, এন কস থিটা কাকে ম্যানেজ করছে? একইভাবে এন কস থিটা কাকে ম্যানেজ করছে? ওজনকে, এমজি। তাহলে সেম ভাবে ঘর্ষণ মুক্ত মানে ঘর্ষণহীন তল, এখনো ঘর্ষণ আসেনে। মামার বাড়িতে যাবি তবে তো হবে, দেখতে পাবি দাদু ঠাকুমাকে, দাদু দিদা ঘর্ষণহীন তলে। তখন এখান থেকে এন কস থিটা সমান কত হবে? এমজি। এবং এবং এন সাইন থিটা সমান কত হবে? এফসি। এন সাইন থিটাটাই তো সেন্টারের দিকে টেনে রেখেছে, তাহলে এফসি মানে ওইটাকে কি লিখতে পারি? এন সাইন থিটা সমান এম ভি স্কয়ার বাই আর। আর কি? এই বৃত্তপথের ব্যাসার্ধ, আর ভি কি? গাড়িটার রৈখিক বেগ, গাড়িটার রৈখিক বেগ। আচ্ছা, তাহলে একইভাবে এখান থেকে এন সাইন থিটা বাই এন কস থিটা, ট্যান থিটা সমান কত পাবো? ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এতটা কোণ করতে হবে, এতটা কোণ করলে লরিটা যা স্পিডে থাকবে মোটামুটি সেফ স্পিডে চলে যাবে এই ভি এর জন্য। তাহলে এখান থেকে ভি কত হলো? এখানে লেখো ভি সমান আন্ডার রুট আর জি
ট্যান থিটা। ভাই স্যার একই তো এসছে। ইয়েস, এই স্পিডে গেলে দিস ইজ দ্য সেফেস্ট স্পিড বা নিরাপদ বেগ। এই বেগে গেলে কোনো প্রবলেম নেই। যদি এর থেকে বেশি হয় বাইরের দিকে হরকাবে, আর এর থেকে কম হলে ভিতরের দিকে। 1 নম্বর কেস। যদি আচ্ছা তার আগে দেখ, তার আগে এইখানে করিয়ে দিই, ওইটা পরের লাইনে লিখছি। তাহলে স্যার এই যে কতটা উচ্চতা করতে হবে এইচ, এই যে দূরত্বটা এটা এক্স মনে কর, এক্স এক্স। তাহলে বল আমাকে এখান থেকে ট্যান থিটা সমান কত হবে? লম্ব বাই ভূমি এইচ বাই এক্স, তাই না? আর ট্যান থিটা সমান আমরা কি পেয়েছি? ভি স্কোয়ার বাই আর জি সমান এইচ বাই এক্স। এটা কি আমি লিখতে পারবো? ইয়েস স্যার। এইখান থেকে আমি এইচ বার করে নিতে পারবো, কতটা উচ্চতা রাখতে হবে, কতটা লম্বা রাস্তা বার করতে হবে এক্স। এইখান থেকে যা বলবে আমরা সেটা বার করে দিতে পারবো, মানে কতটা হাইট করতে হবে এইচ। আরে আমাকে তো ঢাল করতে হবে, কতটা ঢাল করব সেটাই তো স্লোপ, অ্যান্ড দ্যাট ইজ ট্যান থিটা, দ্যাট ইজ নাথিং বাট পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি। আর আমরা ট্যান থিটা এখান থেকে এটা পেয়েছি, সেই অনুযায়ী হবে। এবার এই বেগ নিয়ে ঘুরলে নো প্রবলেম। ঘর্ষণ যুক্ত তলেও ঘর্ষণ যখন তখন আসবে না, দাদু ঠাকুমা তোকে যখন তখন পয়সা দেবে না, 1 টাকা 2 টাকা দেবে, 5 টাকা দেবে, যা চিপস খেয়ে নিবি, যা 10 টাকা দিলুম একটা ক্যাডবেরি খেয়ে নিবি। 1000 2000 কখন দেবে? পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটা তখন দেবে, এছাড়া দেবে না। তো কেস 1, যদি যদি ভি গ্রেটার দেন আন্ডার রুট আর জি ট্যান থিটা হয়, আর জি ট্যান থিটা হয়, তবে গাড়ি গাড়ি বা বস্তু যা ইচ্ছা লিখতে পারিস, বাইরের দিকে হরকাবে, বাইরের দিকে বাইরের দিকে হরকাবে। রাহুল বকছিস, এত কথা তোর কি করে আসে? 2 নম্বর, যদি ভি লেস দেন আন্ডার রুট আর জি ট্যান থিটা হয়, তবে তবে গাড়ি ভিতরের দিকে হরকাবে, রাস্তার ভিতরের দিকে, ভিতরের দিকে হরকাবে। এখন স্যার আমাদের সিলেবাসে এইটাই আছে, আমাদের সিলেবাসে এইটাই আছে। আমরা মিনিমামটাও করবো, তুই ভাবিনিস আমি ছেড়ে দেবো। তার মানে একটা স্পিড লেখা ছিল 40 কিলোমিটার পার ঘন্টা। রাহুল বলছে দেখি তো 40-এর বেশি হলে কি হবে। একটা ম্যাক্সিমাম স্পিড থাকবে, সেখানে পর্যন্ত গেলে তুই হরকাবি কিন্তু পিছলবি। এর বেশি হয়ে গেলে হরকে যাবি, হরকে গিয়ে ম্যানেজ হয়ে গেলে ঠিক আছে, পিছলে পড়ে যাবি নি ম্যাক্সিমাম। আর ভিতরের দিকে হলে যখন এর থেকে কম হবে তুই হরকে হরকে ভিতর দিকে চলে আসবি, পড়ে যাবি নি। মিনিমাম একটা ভেলোসিটি আছে, তার কম হয়ে গেলে কি হয়ে যাবে, তুই পিছলে ভিতরের দিকে পড়বি, আর ম্যাক্সিমাম স্পিড হলে পিছলে বাইরের দিকে পড়বি। এটাকেই বলি আমরা পিছলে যাওয়ার শর্ত। কি? পিছলে পড়ার শর্ত। 1 নম্বরটা আমরা করব পিছলে পড়ার শর্ত। কখন পিছলে পড়ে যাবে? সর্বোচ্চ যে বেগের জন্য পিছলে পড়ার শর্ত। এবার ঘর্ষণ আসবে। আচ্ছা সায়নদীপ, একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, এইখানে তুই যতগুলো উপাংশ করছিলিস কোথাও এমজির উপাংশ হয় না। জেনারেলি আমরা কি করতুম, এমজির উপাংশ, তাই নয়? বস্তু যেমন থাকতো তেমন অনুযায়ী অ্যাক্সিস করতুম। অনুভূমিক থাকলে এরকম, এরম থাকলে এরকম, এরকম থাকলে এরকম, তাই তো করতুম। এইখানে দেখ করছি না, সব অনুভূমিক উপাংশ করছি। কেন? ব্যাসার্ধ না হলে ম্যানেজ হবে না, ব্যাসার্ধ তো সোজা লাগবে, সেই জন্য অনুভূমিক ভাবেই আমরা উপাংশগুলো মানে অ্যাক্সিস বানাবো। বুঝছিস অনন্যা? ভেরি গুড। এসো তো স্যার আগে পথটা এঁকে ফেলি। অনুভূমিক পথ, এই আমাদের ব্যাংকিং পথটা মনে করো, এটা ব্যাংকিং পথ, এই ব্যাংকিং পথ বড় করেই আঁক, এইটা হচ্ছে ব্যাংকিং পথ। বেশ স্যার, এটা থিটা, তাই তো গো? এইখানে বস্তুটা ছিল মানে গাড়িটা, গাড়ির ওজন কোন দিকে? গাড়ির ওজন
একদম সোজাসুজি উল্লম্বভাবে নিচের দিকে। নর্মাল রিয়াকশন এইদিকে মানে অবিলম্ব বল এইদিকে ছিল, তাই তো স্যার? ব্যাসার্ধ এইদিক বরাবর, তাহলে আমাকে অ্যাক্সিস কোন দিকে নিতে হবে? অ্যাক্সিসটা এরম সোজা, এরম সোজা, এরম সোজা অ্যাক্সিস দিতে হবে। চলো এই অ্যাক্সিস হয়েছে, আর একটা সোজাসুজি উপর দিকে আছে। এখন আর অ্যাক্সিসটা এঁকেই দে, অ্যাক্সিসটা এঁকেই দে। তাহলে স্যার এইটা যদি থিটা হয়, দিস ইজ থিটা, তাই তো গো? হ্যাঁ, এটা এন ছিল, তাহলে এন এর একটা উপাংশ কোন দিকে পাবো? সোজাসুজি উপর দিকে, দিস ইজ এন কস থিটা, তাই তো? আর এদিকে এন সাইন থিটা, এন সাইন থিটা, এদিকটা এন কস থিটা, এদিকটা এন সাইন থিটা, আর নিচের দিকে কি আছে? এমজি। তুই কোন কেসটা করছিস? 1 নম্বর। কোন দিকে হরকাচ্ছে? ফ্রিকশন কোন দিকে লাগবে? ভিতর দিকে। ফ্রিকশন কোন দিকে লাগবে? তার মানে এন সাইন থিটার দিকে না স্যার, ফ্রিকশন তো তলে লাগে, তার মানে ফ্রিকশন তো লাগবে, ঘর্ষণ লাগবে এই দিকে, এই দিকে, এইটা ঘর্ষণ সারফেসে লাগে তো। ও সারফেসে বরাবর ঘর্ষণটা লাগবে। চলো এই যে ঘর্ষণ, তাহলে এইটা কি হবে? এইটা থিটা হলে এটা একান্তর কোণ, দিস ইজ ফ্রিকশন, এটাও তো থিটা হবে। তাহলে এইদিকে কি হবে? এফ কস থিটা, তাই নয়? এদিকে কি হবে? এফ কস থিটা, আর এদিকে ফ্রিকশনের কস থিটা, এইদিকে কি? ফ্রিকশনের সাইন থিটা, তাই নয়? এবার তুই এই এন কে ভুলে যা, এই এফ কে ভুলে যা, কারণ এদের সব উপাংশ নিয়ে নিয়েছেন। বস্তু পিছলে পড়ে যাচ্ছে না মানে কি? কোনো দিকে ফরকাচ্ছে না। এখন তার মানে এই দুটো ফোর্সের যোগফল এটার সঙ্গে সমান হবে, উপরের দিক সমান নিচের দিক। আর সেন্টারের দিকে কোন দুটো ফোর্স আছে? এই কস থিটা আর সাইন থিটা, এন সাইন থিটা, এরা দুজনে মিলে কি দেবে? অভিকেন্দ্র বল। কার বুঝতে অসুবিধে বল? আমি বলছি বস্তুটা কোন দিকে হরকাচ্ছে? বাইরের দিকে, কারণ তোর স্পিড ম্যাক্সিমাম হয়ে গেছে, তুই এর স্পিডের বেশি হয়ে গেছে, তখন তুই তো বাইরের দিকে হরকাবি। ফ্রিকশন কোন দিকে লাগে? ভিতরের দিকে। ফ্রিকশন কিরাম লাগে? তল বরাবর, তাহলে তার কম্পোনেন্ট একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা, তাহলে উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স কি হবে? সমান। উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সমান, কারণ বস্তু হরকালে এই দিকে যাচ্ছে, আমার এই দিকে দিক তো কিছু হয়নি, তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স কি হবে? সমান। আর সেন্টারের দিকে কে কাজ করছে? এই দুটো বল, তার মানে এই দুটো বল মিলিয়ে কি হবে? অভিকেন্দ্র বল দেবে। বল একই দিকে হলে কি হতো? ভেক্টর যোগ, ডাইরেক্ট যোগ হয়ে যেত। তাহলে প্রথম জিনিস পাবো এখান থেকে এন কস থিটা, সরি হ্যাঁ এন কস থিটা ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস এমজি। ইয়েস স্যার, তাই তো? এফ সমান কি হতো? ফ্রিকশন সমান কি হতো স্যার? মিউ এন, মিউ এন, তাই তো হতো? এফ সমান মিউ এন, আরে যাই ঘর্ষণই হোক মিউ তো থাকবে, মিউ ইনটু এন। তাহলে এইখান থেকে এন কস থিটা সমান মিউ এন সাইন থিটা সমান এমজি, এই প্লাস এমজি। ইয়েস স্যার, এটাকে এদিকে নিয়ে পালিয়ে আয়, এন কমন চলে যাবে, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি। হবে না? হবে না? ইয়েস স্যার, 1 নম্বর। এবং এই দুজন বল সেন্টারের দিকে কে কে আছে? এন সাইন থিটা আর কে? এফ কস থিটা, এরা দুজনে মিলিয়ে কি দেবে? সেন্টিপিটাল ফোর্স। তাহলে এন সাইন থিটা প্লাস মিউ এন কস থিটা সমান বস্তুর ভর, গাড়িটার ভর এম, গাড়িটার বেগ কত? ভি। না স্যার, আর ভি নয়, ভি ম্যাক্স।
রাহুল তো স্পিড বাড়িয়েছিল, 40-এর বেশি করেছিল। দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড বাই ব্যাসার্ধ। ফর্মুলা এটাই ছিল, ছিল না ছিল না? এবার এখান থেকে দেখ এন কমন যাবে, এখান থেকে এন কমন নিয়ে নাও। এন কমন গেলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান এম ভি ম্যাক্সের স্কোয়ার বাই আর। এটাকে 2 নম্বর দিলুম। আমি কি বার করতে চলেছি? আমার উদ্দেশ্য কি? হোয়াট আই ওয়ান্ট টু ফাইন্ড ভি ম্যাক্স। তাহলে এইটা বাই 2 নম্বর বাই যদি 1 নম্বর করে দিই কি আসবে? 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1 কি আসবে স্যার? এম ভি ম্যাক্সের স্কোয়ার বাই আর, নিচেই হয়ে যাবে এম জি। এইদিকে কি থাকবে? 2 নম্বরে কি ছিল? এন ইন্টু সাইন থিটা প্লাস এন ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই এন ইন্টু কি ছিল? কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। বলছি খোকা আমি না এইখানটা একটু ঘুরিয়ে লিখছি, মিউ কস থিটাটাকে আগে লিখছি, দেখতে ভালো লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে, একটু মেকআপ করে দে। মিউ কস থিটা প্লাস সাইন থিটা, তাই তো ছিল? ইয়েস স্যার। তাহলে এন এন ঘর চলে গেল, এম এম ঘর চলে গেল, ভি ম্যাক্সের স্কোয়ার, আর জিটা এইদিকে যাবে, তাই নয়? এইদিকে কি পড়ে আছে? এইদিকে পড়ে আছে, এইদিকে পড়ে আছে মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, তাই তো গো? ইয়েস স্যার। স্যার ভি এর স্কোয়ারটা আমি তুলে দিলুম, তুলে দিয়ে এইখানে একটা টুকুস করে রুট বসিয়ে দিলুম, রুট মানেই টু দা পাওয়ার হাফ। তুমি এটাকে মনে রাখতে পারো, কিংবা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আর জি। আমি উপর নিচে কস থিটা দিয়ে ভাগ করছি, তাহলে মিউ প্লাস ট্যান থিটা বাই মিউ মাইনাস এই 1 মাইনাস মিউ ট্যান থিটা, 1 মাইনাস মিউ ট্যান থিটা। তো বেটার টু রিমেম্বার টু দা পাওয়ার হাফ হবে, বেটার টু রিমেম্বার দিস ওয়ান। তাহলে ম্যাক্সিমাম কত ভেলোসিটি হয়? আন্ডার রুট আর জি ট্যান থিটা হতো, এখানেও আর আন্ডার রুট আর জি, শুধু ট্যান থিটা না হয়ে কি হয়ে যাচ্ছে? মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। তুই আমাকে এইখান থেকে দেখে বল ভি মিনিমামটা কত হবে? লজিক লাগা। ভি মিনিমাম হবে আর জি ইন্টু, স্যার টু দা পাওয়ার হাফ হবে। ইয়েস স্যার, টু দা পাওয়ার হাফ হবে। স্যার ম্যাক্সিমাম মানে কি? উপরে বেশি নিচে কম, প্লাস নিচে মাইনাস। তাহলে মিনিমাম হলে কি হবে? উপরে মাইনাস নিচে প্লাস, খতম। মিউ প্লাস মিউ মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। আয়া সর্বোচ্চ এই বেগে গেলে বস্তুটা পিছলে যাবে না, সর্বনিম্ন এই বেগে গেলে বস্তুটা পিছলে যাবে না। এর বেশি হলেই কি হয়ে যাবে, আর এর কম হলেই পিছলে যাবে। তো স্যার দিস ইকুয়েশন ডাইরেক্টলি গিভেন ইন কোয়েশ্চেন, থিওরির আকারে ডাইরেক্ট তুলে দেবে, বড় কোশ্চেন দিয়ে দেবে, তোকে শুধু দেখেইটা দাগ দিতে হবে, বহুবার পড়েছি। বুঝেছো না বোঝুনি? এই তোমাদের সিলেবাস অনুযায়ী এতটা ছিল, এর সঙ্গে 2-3টে জিনিস এক্সট্রা পড়তে হবে। প্রথম কথা, যেগুলো আমি পড়াবো আগে বলছি, যদিও অভিকর্ষ বা মহাকর্ষ আলাদা চ্যাপ্টার আছে, সেকেন্ড সেমিস্টারে পড়বে। তার আগে পৃথিবীর মেরু অঞ্চলে একটু চাপা হয়, এর কারণ আছে। পৃথিবী এক্সাক্ট বৃত্ত নয়, এবং পৃথিবী কি তার নিজের অক্ষের চারিদিকে কি করছে? ঘুরছে। তাকেই আমরা কি বলি? আহ্নিক গতি। স্যার জিওগ্রাফিটাকেও ছাড়বেন না। আহ্নিক গতির জন্যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হয়, সেটার রাশিমালা দেখতে হবে, এবং তার রিলেটেড কোশ্চেন মানে 95% চান্স একটা আসার। এর সঙ্গে আমরা পড়বো সিম্পল পেন্ডুলাম, বাচ্চাবেলায় পড়েছি। আমরা এখানে পড়বো কনিক্যাল পেন্ডুলাম। কি? কনিক্যাল পেন্ডুলাম, গোল গোল করে ঘুরবে এরকম পেন্ডুলাম।
এরম পেন্ডুলাম গোল করে ঘুরবে। সিম্পল পেন্ডুলাম আবার পড়বো আমরা সরল লোল গতিতে সেকেন্ড সেমিস্টারে। এইখানে কনিকালটা পড়াবো। তারপরে ব্যালাস্টিক পেন্ডুলাম বলে একটা হয়, সেটা আমরা কার্যক্ষমতা শক্তিতে পড়বো। আচ্ছা, কনিকাল পেন্ডুলাম এখানে পড়বো। দ্বিতীয়, মেলায় গেলে দেখেছি সেই গাড়ি নিয়ে ঘোরে মারণ কুয়া, ডেথ ওয়েল, সেই ডেথ ওয়েল পড়বো। এবং তার থেকে আমরা কনসেপ্ট জোগাড় করব যে কেন ডেথ ওয়েলে এইরকম ভি আকৃতির কেন গোল সারফেসটা হয়। এরম গোলই থাকে কিন্তু আকারটা কিরম হয়, এরম হয়, কেন হয় সেটাও জানবো। দ্বিতীয় কথা, একটা বাটির ভিতরে, একটা বাটির সঙ্গে একটা বাউল বা বাটি, তাতে একটা স্টিক ঠিক মাঝখান থেকে অ্যাটাচ করে দেবো, দিয়ে এই স্টিকটাকে ঘোরাবো, মানে একে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি দেবো, মানে কৌণিক বেগ দেবো। বাউলটা ঘুরবে, ওইখানে একটা মুদ্রা রেখে দেবো, মুদ্রা মানে কয়েন, কয়েনটা নিচে থাকবে না, কয়েনটা উঠে চলে আসবে একটুখানি, কতটা উঠছে সেইটা দেখবো। প্লাস একটা সিডির উপর, সিডি ক্যাসেট যখন ঘোরে তার উপরে একটা মুদ্রা রাখবো, সেই মুদ্রা কত দূরে রাখলে ছিটকে পড়ে চলে যাবে, কত দূর পর্যন্ত রাখলে সে ছিটকাবে না, সেই সব জিনিস জানতে হবে। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। বহুত আসান লাগা থা। যা যা পড়েছিস সবের অ্যাপ্লিকেশন এইখানে শুরু হচ্ছে। এবার তোমাকে বুঝতে হবে যে আমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, মুখস্থ করে আমি বেরোতে পারবো না। কত কোশ্চেন মনে রাখবি, कितना याद रखेगा रे कालिया, एक भी नहीं। हम तो दूसरे के भरोसे स्कूल जाते हैं एग्जाम देने, राहुल के जैसे। ए का आंसर का होगा रे, ए होगा, तुमने टिक दे दिया, क्वेश्चन ही अलग था। तुम्हारा एक क्वेश्चन, एक दाग, एक नंबर का क्वेश्चन, उसका 10